এই ইউরেশিয়ান যাযাবরদের গ্রুপ তারা ঢুকেছে 4000 বছর আগে মাত্র। ম্যাক্স মুলার ভাষা নিয়ে গবেষণা করতে এসে খানিকটা বলেছিলেন যে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে এই যে ইন্ডো ইউরোপিয়ান গ্রুপটা এরা ভারতে ঢুকে পড়ে। ইউরেশিয়ান যাযাবরদের রক্ত আর ডিএনএর সাথে রাখিগড়ি এবং হরপ্পা সিভিলাইজেশনের কোনো মিল নেই। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। আপনারা জানেন যে ভারতের যে বর্ণ ব্যবস্থা আছে সেই বর্ণ ব্যবস্থা মূলত ব্রাহ্মণের দ্বারা তৈরি করা একটা বর্ণ ব্যবস্থা। আপনারা খেয়াল করে দেখেছেন এই বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণকে যে জায়গা দেওয়া হয়েছে সে জায়গাটি অত্যন্ত শক্তিশালী জায়গা। একেবারে চতুর্বর্ণে ভাগ করে মাথাটি দেওয়া হয়েছে ব্রাহ্মণকে, এবং এই চতুর্বর্ণ ব্যবস্থা ভারতের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ব্যবস্থার মধ্যে একেবারে শেকড় গেড়ে জাকিয়ে বসে আছে দীর্ঘদিন ধরে। ব্রাহ্মণ্যবাদ মানে হচ্ছে আপনার জাতপাত এবং ভেদাভেদ। আপনারা খেয়াল করে দেখেছেন যে হিন্দু নামক যে ধর্মটির কথা বলা হয় সেই একই ধর্মের অধীনে সংখ্যাগরিষ্ঠ মানুষকে শূদ্র হিসেবে এরা দীর্ঘদিন ধরে অপমানিত করে চলে এসেছে। শুধুমাত্র জাতপাতের জন্যেই মেরে ফেলা হচ্ছে মানুষকে। মোচ রাখার অপরাধে মানুষকে মেরে ফেলা হচ্ছে। ভাবুন, একজন মোচ রাখবে তার সৌন্দর্যের জন্য, মোচ রেখেছে কেন দলিত, মেরে ফেলে দেওয়া হলো। ঘোড়ায় চড়ে একজন সক্ষম ব্যক্তি, ঘোড়া কেন সে বড় গাড়িতে চড়ে বিয়ের যাত্রায় যেতে পারে, কেন যাবে দলিত? ঘোড়ায় চড়ে রাজার বেশে বিয়ে করতে যাবে কেন? ঘোড়া থেকে নামিয়ে তাকে হত্যা করা হচ্ছে। মন্দিরে ঢুকলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে, জুতোর মধ্যে পেচ্ছাপ ভরে দিয়ে, ব্রাহ্মণের পেচ্ছাপ ভরে দিয়ে তাকে পান করানো হচ্ছে। এই সমস্ত কিছুই যে মানুষের জীবন যাত্রাকে দুর্বিষহ করে দিয়েছে, ছোট বড় করে দিয়েছে, এসবই ব্রাহ্মণবাদের গলিত পাপ। ব্রাহ্মণবাদ এই দেশকে, এই ভারত দেশকে একেবারে ভেতর থেকে পচিয়ে দিয়েছে, কুরে কুরে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। মানুষকে প্রগতির আলো দেখানো দূরের কথা, এরা কোনো ধরনের কল্যাণকারী রাস্তা দেখাতে পারেনি। অন্ধবিশ্বাস, কুসংস্কারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষকে। এই ব্রাহ্মণ্যবাদের আশ্রয়ে যারা এসেছে তাদেরকেই কুসংস্কারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের মাথার উপরে দেব দেবীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষের শ্রমের উপরে পা রেখে একদল পুরোহিত তারা বংশ পরম্পরায় এই ভুঁড়ি বাগিয়ে যাচ্ছে, কলেবর বাড়িয়ে যাচ্ছে, আর মানুষকে একেবারে দণ্ডি কেটে তাকে পাপ স্খলন করতে হবে এরকম জায়গায় পৌঁছে দিচ্ছে। আমরা যদি বিবর্তনের ইতিহাস দেখি, অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, আমরা একেবারে যে অ্যানথ্রোপোলজিক্যাল ডেটা 2019 সালে আমাদের কাছে এসেছে, ডিএনএ গবেষণা এবং ভারতে এই মানুষের বিবর্তন কিভাবে হয়েছে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে।
এই রিপোর্টটি করেছেন মাধব গাডগিল, এনভি যোশী, সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্স ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর থেকে। এটির মধ্যে পরিষ্কার করে বলা আছে যে আফ্রিকান হোমোসেপিয়েন্সের একটি গ্রুপ ৬৫,০০০ বছর আগে এই ভারত ভূখণ্ডে প্রবেশ করে। আমরা দেখিয়েছি যে এই ভূখণ্ডে প্রবেশ করেছে এবং সে যে ইউ টার্ন নিয়ে প্রথম দেশটি যেখানে প্রবেশ করেছে সেটা বঙ্গদেশম। এই আলোচনা আমরা রেখেছি। এই আলোচনার ওপরে আমাদের যে নৃতাত্ত্বিকদের ভিডিও রয়েছে ভয়েস অফ বহুজনে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে এই যে যে দ্বন্দ্ব, ব্রাহ্মণ্যবাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কেটে যাবে। এই রিপোর্টে, এই মাধব গাডগিল এবং এনভি যোশীর এই রিপোর্টে বলা হয়েছে যে ৬৫,০০০ বছর আগে মানুষেরা এসেছে। এদের মধ্যে অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা আমাদের যে আদি ল্যাঙ্গুয়েজ, আদিবাসী ভাষা, সেই আদিবাসী ভাষাভাষী গোষ্ঠী অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ, এরা ঢুকেছে ৬৫,০০০ বছর আগে। ভাবুন, এই দ্রাবিড়িয়ান যাদের বলা হয়, সেই দ্রাবিড়িয়ান স্পিকার্সরা ৬,০০০ বছর আগে এই ভূখণ্ডে ঢুকেছে। ৬,০০০ বছর আগে মাত্র। এটা আমাদের রিপোর্ট নয়, মাধব গাডগিল এবং যে জেনেটিক রিপোর্ট হয়েছে সেই জেনেটিক রিপোর্ট। এখানে যে ইন্দো ইউরোপিয়ান গ্রুপ, অর্থাৎ এই ইউরেশিয়ান যাযাবরদের গ্রুপ, তারা ঢুকেছে ৪,০০০ বছর আগে। মাত্র ৪,০০০ বছর আগে এরা ঢুকেছে এই ভূখণ্ডে। আর সিনো টিবেটিয়ান স্পিকার্স যারা, তারা ঢুকেছে ৬,০০০ বছর আগে। অর্থাৎ মঙ্গোলয়েড যে গ্রুপটার কথা, স্টকের কথা আমরা বলি, তারা ঢুকেছে। অর্থাৎ এই গবেষণায় পরিষ্কার হয়ে গেছে যে ৬০,০০০ বছর আগে এই ইউরেশিয়ান, যারা এখন ব্রাহ্মণ নামে পরিচিত, তাদের কোনো ধরনের অস্তিত্ব এই ভূখণ্ডে ছিল না, একেবারেই ছিল না। এদের উপস্থিতি মাত্র ৪,০০০ বছর ধরে হয়েছে, যেটা ম্যাক্স মুলার ভাষা নিয়ে গবেষণা করতে এসে খানিকটা বলেছিলেন যে খ্রিস্টপূর্ব ১৫০০ বছর আগে এই যে ইন্ডো ইউরোপিয়ান গ্রুপটা, এরা ভারতে ঢুকে পড়ে। আমরা এরপরে দেখি যে যখন এই সিন্ধু সভ্যতা পুরো উঠে আসে, সিন্ধু সভ্যতার যে প্রত্নতাত্ত্বিক ডেটা, সেটা যখন দাবি করে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা, তখন এই যে সভ্যতাটাকে হাইজ্যাক করার জন্যে ভারতের ব্রাহ্মণেরা উঠে পড়ে লাগে। তারা বলে, হ্যাঁ, সিন্ধু নদীর সাথে আরেকটি নদী, সেটা হচ্ছে সরস্বতী নদীর পাড়ে আমাদের বেদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এবং সেই বেদ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরবর্তীকালে সিন্ধু নদী পেরিয়ে ইরাক, ইরান পর্যন্ত, সারা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়। অর্থাৎ মানুষের জন্ম নাকি এই সরস্বতী সভ্যতা থেকে তৈরি হয়েছে এবং সেগুলো ছড়িয়েছে। এই যে কথা, এরা প্রমাণ করার জন্যে সিন্ধু সভ্যতাটাকে গ্রাবিং করার চেষ্টা করেছে, প্রথম হাইজ্যাক করার চেষ্টা করেছে সিন্ধু সভ্যতাকে। এবং নাসার যে বিজ্ঞানীদের ঘুষ খাইয়ে নাসা থেকে একটা ছবি, হিজিবিজি একটা ছবি দেখিয়ে এরা গাল গল্প রটিয়েছে যে হ্যাঁ, অন্তরিক্ষ থেকে
এই যে সরস্বতী নদীর যে অববাহিকা, সেই অববাহিকার ছবি এখনো দেখা যায় এখানেই। এই যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ সম্প্রদায় তারা বেদ ভিত্তিক সমাজ গঠন করেছিল এবং এখান থেকে সভ্যতার বিস্তার হয়েছে। এই কথা চাপ সৃষ্টি করে। ফলে এই রাখিগড়ি নামে একটি জায়গায়, যেটা হরিয়ানা এবং রাজস্থানের একেবারে সীমানাবর্তী একটা এলাকা, সেখানে খোঁড়াখুড়ি শুরু হয়ে যায় ওই সরস্বতী নদী উদ্ধার করার জন্য। মোটামুটি রাখিগড়ির যে রিপোর্টটি, সেই রিপোর্টটি আসে 2019-এ, অর্থাৎ মাধব গ্যাডগিলের ডিএনএ রিপোর্ট এবং রাখিগড়ির প্রত্নতাত্ত্বিক রিপোর্ট একই সময় আসে। ভারতের ক্ষেত্রে এটা একটা দারুণ মাইলস্টোন। সভ্যতার ইতিহাস, বিবর্তনের ইতিহাসটাকে প্রমাণিত করার জন্য 2019টা একটি মাইলস্টোন। আমরা দেখিয়ে দিতে চাই যে পৃথিবীর সব থেকে আদিতম সভ্যতা হচ্ছে সরস্বতী নদীর পাড়ে গড়ে উঠেছিল, যেটা রাখিগড়িকে কেন্দ্র করে হয়েছে। তো 1997 সাল থেকে রাখিগড়িতে খোঁড়াখুড়ি শুরু হয়ে যায় এবং এই খোঁড়াখুড়িতে নেতৃত্ব দেন ডেকান কলেজের ভিসি বসন্ত সিন্দে। বসন্ত সিন্দে 2019 সালে চারিদিকে উৎসাহ, মনুবাদীদের একেবারে সাংঘাতিক উৎসাহ যে ইউরেকা ইউরেকা, আমরা পেয়ে গেছি এই যে সিন্ধু সভ্যতা, ব্রাহ্মণের সভ্যতা পেয়ে গেছি। তো যে রিপোর্টটি আসে, যে ডিএনএ রিপোর্টটি আসে, যে গবেষণার মানে কার্বন ডেটিং রিপোর্টটি আসে, সেখানে অদ্ভুতভাবে এই রাখিগড়ি বলে দেয় যে 7,500 বছর আগে থেকে একেবারে 1000 বিসি পর্যন্ত এই রাখিগড়ি সভ্যতায় গড়ে উঠেছে নন এরিয়ান, অর্থাৎ ইন্দো ইউরেশিয়ান যে যাযাবর, তারা না আসার আগেই এই রাখিগড়ি সভ্যতা গড়ে উঠেছে। এবং এই রাখিগড়ি হরপ্পা মহেঞ্জোদড়ো সিভিলাইজেশনের একটি পার্ট। এই রাখিগড়ি যেখানে পাওয়া গেছে, কি পাওয়া গেছে? পাওয়া গেছে যে সেখানে সেচ ব্যবস্থা ছিল, সেখানে উন্নত কৃষি ছিল এবং কৃষির সাথে ছিল শিকার ও সংগ্রহ, যেটা অ্যানথ্রোপোলজিক্যাল ভাষায় হচ্ছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং। অর্থাৎ একদিকে কৃষি সভ্যতার বিকাশ হচ্ছে আর একদিকে হান্টিং গ্যাদারিংটাও খানিকটা রয়ে গেছে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে এই রিপোর্ট যে ইউরেশিয়ান যাযাবরদের রক্ত আর ডিএনএর সাথে রাখিগড়ি এবং হরপ্পা সিভিলাইজেশনের কোনো মিল নেই। এটা প্রকৃতপক্ষে যারা 65,000 বছর ধরে এই ভারতে অবস্থান করছে, এই ভূখণ্ডে অবস্থান করছে, তাদেরই সভ্যতা। অর্থাৎ রাখিগড়ি সভ্যতা এতদিন ধরে ব্রাহ্মণদের দাবি করা অনেকগুলো বিষয়গুলোকে একেবারে নস্যাৎ করে দিল। কি নস্যাৎ করে দিল দেখুন। তারা বলছে যে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে নাকি আর্যরা ঘোড়ায় চড়ে সিন্ধু নদের যে ঘাটিটি ছিল এই ভারতের মূল নিবাসীদের ঘাটি, সেটাকে যুদ্ধ করে সেই ঘাটি দখল করে নেয়। এখানে বেদে আপনাদের দেখবেন উল্লেখ রয়েছে, সেই বেদে উল্লেখ রয়েছে, হে ইন্দ্র, তুমি পুরী ধ্বংস করে নাম হয়েছিল তোমার পুরন্দর, এই সোমরস তোমার জন্য এনেছি, যজ্ঞের জন্য এত সমস্ত উপঢৌকন নিয়ে এসেছি, এগুলো গ্রহণ করো এবং তোমার মতো শক্তি দাও যাতে আমরা পুরী ধ্বংস করতে পারি। তো এইগুলো বলেছে বেদে। বেদের 7ম মণ্ডল পর্যন্ত এই সমস্ত চুরি করা, কামনা বাসনা, ঘোড়া চুরি করা, গরু চুরি করা, নারী চুরি করার এই কামনা বাসনা তো বেদের মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে এরা দাবি করেছিল যে
হ্যাঁ, যেহেতু বেদে বর্ণনা রয়েছে, আসলে বেদ লিখিত হয়েছে মুসলিম পিরিয়ডে, এবং এই সভ্যতাটাকে, সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতাটাকে হাইজ্যাক করার জন্য বেদ রচিত হয়েছিল। তো স্বাভাবিক কারণেই এরা অনেক দিন ধরে ভারতে একটু মাথা গোজার জন্যই এই সমস্ত ষড়যন্ত্র করে চলেছে। অর্থাৎ ওদের যে দাবি অনুসারে যে হরপ্পা মহেঞ্জোদড়োকে ধ্বংস করে দিয়ে বৈদিক যুগের সূচনা হলো এবং ব্রাহ্মণের চতুর্বর্ণ ব্যবস্থা চালু হলো, গুরুকুল টোল ব্যবস্থা চালু হলো, এই সমস্ত ঢপ রাখিগড়ি যে খনন কার্য এবং তার যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে খারিজ হয়ে গেল। যখন এটা খারিজ হয়ে গেছে, এই যে ইনভেশন, আগে খুব গর্ব করে বলেছে ইন্দ্র তোমার মতো শক্তিশালী করো, আমরা পুরী ধ্বংস করে দেবো, এই সমস্ত দাস দস্যুদের ধ্বংস করব, ইত্যাদি ইত্যাদি বহু গাল গল্প করেছে ওই বেদের দশম মণ্ডলের আগে পর্যন্ত। কিন্তু যে মুহূর্তে এই সমস্ত রিপোর্ট গুলো প্রকাশিত হচ্ছে, সেই মুহূর্তে ওরা দেখেছে সর্বনাশ হয়ে যাবে, আমরা বহিরাগত শত্রু হিসাবে চিহ্নিত হয়ে যাব, সুতরাং না 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 না, ওই ইনভেশন যে থিওরি, সেই ইনভেশন থিওরিতে খারিজ করে দিতে হবে, বলতে হবে না, আমরা এখান থেকেই সভ্যতার বিস্তার করেছি। আর একটা জিনিস হয়েছে এই ইনভেশন থিওরি অনুযায়ী, যে বাবু বললে তো তোমরা যুদ্ধ করে দখল করেছো সিন্ধু ঘাটি, তা সিন্ধু ঘাটির একেবারে যে উপরের আস্তরণ, সেই উপরের আস্তরণের মধ্যে একটিও যুদ্ধের অস্ত্র নেই। আর সিন্ধু সভ্যতায় তোমরা আক্রমণ করতে এসেছিলে কেন? আক্রমণ করতে এসেছিলে সম্পদের লোভে। ওই যে মহান মহান যে সমস্ত ইমারত গুলো আছে সেগুলোর জন্য। তা সেই সমস্ত ধ্বংস করার পরে তোমরা চলে গেলে জঙ্গলে, ওই সমস্ত সুন্দর প্রাসাদে, রাজপ্রাসাদে সুখ ছেড়ে দিয়ে, অত সম্পদ, ওইরকম স্নানাগার, ওরকম রাস্তা, ওরকম নৌ ব্যবস্থা, ওরকম সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেলে জঙ্গলে, গহীন অরণ্যে, গুরুকুল ব্যবস্থা তৈরি করার জন্য, যেখানে বেদ ভিত্তিক সমাজ গড়ে উঠলো। আচ্ছা, গাঁজা না খেলে এই সমস্ত ধাপ্পা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, গাঁজা খেলে পরে এই সমস্ত ধাপ্পাগুলো বিশ্বাস করবে, কিন্তু শিক্ষিত মানুষেরা, প্রত্নতাত্ত্বিক নলেজ সম্পন্ন মানুষেরা, অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ সম্পন্ন মানুষেরা এবং ডিএনএ গবেষণা যারা একটু আধটু পড়াশোনা করেছে, তাদের কাছে এই সমস্ত গল্প কি হবে? এই সমস্ত গল্প তারা খুঁজবে যে হ্যাঁ, তুমি যদি আক্রমণ করে থাকো, ঘোড়া নিয়ে আক্রমণ করলে, লোহার অস্ত্র নিয়ে আক্রমণ করলে, তা লোহার অস্ত্র তো নষ্ট হয় না সহজে, সেটা মরিচা পড়ে জং ধরে থাকে, এবং তার যে ময়েশ্চার থেকে কার্বন ডেটিং হয়, তার একটাও পাওয়া গেল না যুদ্ধের নমুনা। অর্থাৎ পুরোটাই হাইজ্যাক করার জন্য গল্প ভাবতে গিয়ে এই সমস্ত জুমলার বিস্তার হয়েছে। মাধব গাডগিল এবং যে রাখিগড়ি সিভিলাইজেশনে, রাখিগড়ির যে খনন, সেই খনন পরিষ্কার করে আর্য এবং ব্রাহ্মণ তত্ত্বকে খারিজ করে দিয়েছে।